প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ রোজিনা বেগম, প্রভাষক অর্থনীতি, মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে বাংলাদেশের অর্থনীতি পরিচয় অধ্যায় থেকে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি অর্থাৎ স্বাধীনতা লাভের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির যে গতিধারা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি কৃষিতে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষিক্ষেত্রে অনুন্নত, ফলে ব্যাপক খাদ্য ঘাটতি বিদ্যমান। তবে সাম্প্রতিককালে বাজেটে কৃষিতে অধিক বরাদ্দ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, উন্নত বীজ সার সরবরাহ এবং সর্বোপরি বছর বছর কৃষিতে ভর্তুকি বৃদ্ধির ফলে কৃষিতে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো যে 2004-2005 অর্থ বছরে যেখানে কৃষিতে খাদ্য উৎপাদন ছিল 264.89 লক্ষ মেট্রিক টন, সেটা 2016-17 অর্থ বছরে 386.34 লক্ষ মেট্রিক টনে দাঁড়িয়েছে এবং 2018-19 অর্থ বছরে 415.75 লক্ষ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে কৃষিতে আবাদি জমির পরিমাণ কমার সত্ত্বেও কৃষিতে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষি ভর্তুকি বলতে আমরা কি বুঝি? কৃষি ভর্তুকি বলতে কৃষিতে উৎপাদন খরচের যে অংশটা সরকার বহন করে সেটাকে আসলে কৃষি ভর্তুকি বলা হয়। যেমন সরকার কৃষকদের বিনামূল্যে সার বীজ প্রদান এবং সাম্প্রতিককালে কৃষি যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে সরকার কিন্তু 50% ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ একটা কৃষি যন্ত্র ক্রয় করতে গেলে যদি সেটার দাম 50 লক্ষ টাকা হয় তাহলে 25 লক্ষ টাকা কৃষক প্রদান করবে এবং বাকি 25 লক্ষ টাকা সরকার দেবে। এটাই হচ্ছে কৃষি ভর্তুকি। শিল্প, আমরা জানি যে স্বাধীনতার পর বাংলাদেশ শিল্পক্ষেত্রে খুবই পশ্চাৎপদ ছিল। তবে সাম্প্রতিককালে শিল্পক্ষেত্রে যুগ উপযোগী নীতি গ্রহণের ফলে বাংলাদেশের শিল্প খাত ক্রমশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় শীর্ষে রয়েছে। তাছাড়া জাহাজ নির্মাণ শিল্প, ঔষধ শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, জুতা শিল্প সহ বিভিন্ন শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণতা পেয়েছে। 2017-18 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান 11.99% এবং 2018-19 অর্থ বছরে মাত্র এক বছরের ব্যবধানে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 12.68%। হাজার হাজার কোটি টাকা শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করা হচ্ছে। ফলে বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়ত বাড়ছে নতুন উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি। বর্তমান সভ্যতার অন্যতম চালিকা শক্তি হলো বিদ্যুৎ। দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যুৎ, তেল, গ্যাস এই সমস্ত প্রাকৃতিক জ্বালানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবহন, যোগাযোগ, কৃষি, শিল্প এমনকি গৃহস্থলীর কাজেও বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের যে গ্রামীণ অর্থনীতি রয়েছে সেখানেও বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে। কিন্তু চাহিদা অনুপাতে বিদ্যুতের প্রাপ্যতা যথেষ্ট না হওয়ায় সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। ফলস্বরূপ বিদ্যুৎ খাতে অকল্পনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাপ বিদ্যুৎ প্রকল্প, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ প্রকল্প, এমনকি সোলার প্যানেলের মাধ্যমে বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে।
2019 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 18,089 মেগাওয়াট। মাথাপিছু আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ যথেষ্ট এগিয়ে যাচ্ছে। 2005-06 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র 464 মার্কিন ডলার। 2010-11 অর্থ বছরে সেটা বৃদ্ধি পেয়ে 816 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। 2012-13 অর্থ বছরে 1044 মার্কিন ডলার এবং 2018-2019 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় 1909 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে বাংলাদেশ ক্রমবর্ধমান হারে এগিয়ে যাচ্ছে। দারিদ্র বিমোচনের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে বাংলাদেশের দারিদ্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। 2005 সালে যেখানে বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা হলো 40.4%, 2015 সালে সেটা 24.6% উন্নীত হয়েছে এবং 2018 সালে বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা হচ্ছে 21.8%। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী, দুর্যোগকালীন ভাতা ইত্যাদিকে বোঝায়। আর দারিদ্র্য সীমার নিচের বসবাসকারী মানুষ বলতে আমরা কি বুঝি? মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই ন্যূনতম মৌলিক চাহিদাগুলো যে জনগোষ্ঠীর পূরণ হয় না তাকেই আসলে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী বলা হয়। জনসংখ্যা বৃদ্ধির হ্রাসের ক্ষেত্রেও বাংলাদেশ সফলতা অর্জন করছে। 2091 সালে হিসাব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 2.17%, যেখানে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে 1.37% নেমে এসেছে। জিডিপি প্রবৃদ্ধি, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। গত 5 বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় 7% ছিল এবং 2018-19 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 8.13% দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি? জিডিপি প্রবৃদ্ধি বলতে উৎপাদনের বর্ধিত অংশটাকে বোঝায়। সহজ কথায় আগের বছরের তুলনায় পরের বছরে উৎপাদন যে হারে বাড়ে সেটাকে আসলে জিডিপি প্রবৃদ্ধি বলা হয়। রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। 2017 সালে রেমিটেন্স প্রবাহ থেকে বাংলাদেশের আয় 1353 কোটি মার্কিন ডলার, 2018 সালে সেটা 1553 কোটি মার্কিন ডলারে দাঁড়ায়। 2019 সালে রেমিটেন্স প্রবাহ থেকে বাংলাদেশ আয় করেছে 1900 কোটি মার্কিন ডলার এবং বৈশ্বিক মন্দার সত্ত্বেও 2020 সালে 2500 কোটি মার্কিন ডলার আমাদের রেমিটেন্স প্রবাহ থেকে এসেছে। মানব সম্পদ উন্নয়ন, বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য উপাদান হলো মানব সম্পদ উন্নয়ন। দক্ষতা এবং সক্ষমতা দ্বারা একজন মানুষকে উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রশিক্ষণ হলো এর মূল শর্ত। সাম্প্রতিককালে সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনকে ভিত্তি হিসেবে ধরে নিয়ে মানব সম্পদকে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। ফলস্বরূপ 2018
2018 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 136তম, যেখানে 2014 সালে সেটা ছিল 142তম। সেবা খাত নির্ভর অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিকে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে সেবা খাত নির্ভর অর্থনীতিতে গড়ে তোলার প্রক্রিয়া চলছে। আর্থসামাজিক অবকাঠামো, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ অব্যাহত রয়েছে। আমরা যদি স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে পরিবহন ও যোগাযোগ খাতে আমরা এরই চিত্র দেখতে পাই। বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস, বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রপ্তানি নির্ভর শিল্প গড়ে তোলা হচ্ছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ঘটছে। রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্য ব্যবধান কমছে, ফলে বৈদেশিক নির্ভরশীলতাও হ্রাস পাচ্ছে। এই দিকগুলো ছাড়াও বর্তমানে বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, ফলে ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার হ্রাস পেয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সর্বোপরি বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা কাটিয়ে একটা বিকাশমান ধারায় অগ্রসর হচ্ছে, এবং এই ধারা অব্যাহত থাকলে আমরা অচিরেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা নিশ্চয়ই তথ্য উপাত্তের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতিটা বিশ্লেষণ করতে পারবে, বর্ণনা করতে পারবে। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি।